নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের ক্লাস 11 তথা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টার পরীক্ষার জন্য বা সেকেন্ড সেমিস্টারের জন্য ভূগোল বিষয়ের দ্বিতীয় অধ্যায় ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার বহির্জাত প্রক্রিয়াসমূহ থেকে প্রথম পর্বে আমি তিরিশটি প্রশ্নের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে আমি তোমাদের সামনে তুলে ধরছি যে সমস্ত প্রশ্নগুলি উত্তর নিয়ে আলোচনা করব, সেই প্রশ্নপত্র বা প্রশ্নগুলি দেখাবো, তারপরে আমি তার উত্তরগুলি নিয়ে আলোচনা করব। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো। প্রথম প্রশ্ন রয়েছে বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। 2 নম্বর প্রশ্ন আবহবিকার কাকে বলে। 3 নম্বর প্রশ্ন যান্ত্রিক আবহবিকার কী। 4 নম্বর প্রশ্ন স্বল্পমোচন বলতে কী বোঝায়। 5 নম্বর প্রশ্ন রাসায়নিক আবহবিকার কী। 6 নম্বর প্রশ্ন হাইড্রোলিসিস কাকে বলে। 7 নম্বর প্রশ্ন শিলায় মরচে ধরে কেন। 8 নম্বর প্রশ্ন জৈবিক আবহবিকার কী। 9 নম্বর প্রশ্ন টর কাকে বলে। 10 নম্বর প্রশ্ন নগ্নি ভবন কাকে বলে হবে। নগ্নি ভবন বলতে কী বোঝো বা কাকে বলে। 11 নম্বর প্রশ্ন মৃত্তিকা বিজ্ঞান বলতে কী বোঝো। 12 নম্বরে পেডোলজি কী। 13 নম্বরে পেডোজেনেসিস কী। 14 নম্বরে এডাফোলজি কী। 15 নম্বরে খনিজকরণ কাকে বলে। 16 নম্বরে রেগোলিথ কাকে বলে। 17 নম্বরে হিউমিফিকেশন বলতে কী বোঝো। 18 নম্বরে এলিভিয়েশন বলতে কী বোঝো। 19 নম্বরে ইলুভিয়েশন বলতে কী বোঝো। 20তে রয়েছে স্থানান্তরীকরণ কাকে বলে। 21 নম্বর প্রশ্ন মৃত্তিকার সৃষ্টির সুনির্দিষ্ট বা বিশেষ প্রক্রিয়াগুলি কী কী। 22 নম্বরে সোলাম কাকে বলে। 23 নম্বর প্রশ্ন মৃত্তিকা ক্যাটেনা কাকে বলে। 24 নম্বরে হিউমাস কাকে বলে। 25 নম্বরে হিউমাসের গুরুত্ব লেখো। 26 নম্বরে পেট কী। 27 নম্বরে পেডন কী। 18 নম্বরে এন্ডোডায়নামোমরফিক মাটি কাকে বলে। 29-এ হবে একটোডায়নামোমরফিক মাটি কাকে বলে। আর 30 নম্বর প্রশ্ন পেডোক্যাল মৃত্তিকার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি লেখো। এই প্রশ্নগুলি সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। প্রথম প্রশ্ন বহির্জাত প্রক্রিয়া কাকে বলে। উত্তর সংজ্ঞা যে প্রক্রিয়া বিভিন্ন প্রাকৃতিক বাহ্যিক শক্তিগুলি যেমন সূর্যতাপ, বৃষ্টিপাত, তুষারপাত, নদী, বায়ু, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, ভৌমজল প্রভৃতি দীর্ঘকাল ধরে ভূপৃষ্ঠে ক্রিয়াশীল হয়ে ভূমিরূপের বিবর্তন ঘটায় বা ভূমিরূপে ভাস্কর্য সৃষ্টি করে তাকে বহির্জাত প্রক্রিয়া বলে। অর্থ বহির্জাত প্রক্রিয়ার ইংরেজি প্রতিশব্দ হল এক্সোজেনেটিক প্রসেস। গ্রিক শব্দ এক্সো কথাটির অর্থ হল ফর্ম আউটসাইড অর্থাৎ বহির্ভাগ থেকে, এবং গ্রিক শব্দ জেনেসিস শব্দের অর্থ অরিজিন বা উৎপত্তি অর্থাৎ এক্সোজেনেটিক কথাটির অর্থ হল বহির্ভাগ থেকে উৎপন্ন। উদাহরণ আবহবিকার ক্ষয়ীভবন, নগ্নিভবন, পুঞ্জিত ক্ষয় প্রভৃতি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ। পরের প্রশ্ন আবহবিকার কাকে বলে। সংজ্ঞা আবহবিকার বা ওয়েদারিং কথাটি ওয়েদার থেকে এসেছে। আবহাওয়ার বিভিন্ন উপাদানের দ্বারা উষ্ণতা, বৃষ্টিপাত, বায়ুর চাপ, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, H2O প্রভৃতি শিলারাশি স্বস্থানে থেকে যান্ত্রিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হওয়া বা রাসায়নিক ও জৈবিক প্রক্রিয়ায় বিয়োজিত বা পরিবর্তিত হওয়াকে এক কথায় আবহবিকার বলে। ভূগোলবিদ ডব্লিউ.ডি. থার্নবারি এর মতে স্বস্থানে শিলার বিচূর্ণীভবন বা বিয়োজনকে আবহবিকার বলে। নিয়ন্ত্রক আবহবিকার সংগঠনের প্রধান নিয়ন্ত্রকগুলি হল আবহাওয়া, জলবায়ু, শিলার ধরন, মৃত্তিকার উপস্থিতি, স্বাভাবিক উদ্ভিদ, সময়। বৈশিষ্ট্য আবহবিকার মূলত 3 প্রকার: যান্ত্রিক আবহবিকার, রাসায়নিক আবহবিকার ও জৈবিক আবহবিকার। এর ফলে শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে স্বস্থানে থাকে, অপসারিত হয় না। এই প্রক্রিয়া ক্ষয়ীভবনকে ত্বরান্বিত করে। এর ফলে শিলার ভৌত ও রাসায়নিক পরিবর্তন ঘটে। ধীর গতির এই প্রক্রিয়ায় শিলা চূর্ণ বিচূর্ণ ও শিথিল হয় বলে এটি নগ্নিভবনকে প্রভাবিত করে। পরের প্রশ্নটি লক্ষ্য করো। যান্ত্রিক আবহবিকার কি?
উত্তর সংজ্ঞা উষ্ণতার তারতম্য, আর্দ্রতা ও শুষ্কতার পার্থক্য, শিলাস্তরে চাপের হ্রাস বৃদ্ধি, জৈবিক কার্যকলাপ ইত্যাদির প্রভাবে শিলার আবহবিকার ঘটলে তাকে যান্ত্রিক বা ভৌত আবহবিকার বলে। এই আবহবিকারে শিলার কেবলমাত্র ভৌত পরিবর্তন হয়, কোনো রাসায়নিক পরিবর্তন হয় না। তাই শিলাখণ্ডে মূল শিলার বৈশিষ্ট্য বর্তমান থাকে। স্বল্পমোচন, ক্ষুদ্রকণা বিসরণ, প্রস্তরক্ষয় খণ্ডীকরণ প্রভৃতি প্রক্রিয়ায় যান্ত্রিক আবহবিকার ঘটে। প্রভাবিত অঞ্চল উষ্ণ মরু অঞ্চল এবং শীতল জলবায়ুযুক্ত অঞ্চলে যান্ত্রিক আবহবিকারের প্রভাব সর্বাধিক। পরের প্রশ্নটি লক্ষ্য করো, স্বল্পমোচন বলতে কি বোঝায়? স্বল্প শব্দের অর্থ খোসা বা বলকল এবং মোচন এর অর্থ ত্যাগ। উষ্ণতার হ্রাস বৃদ্ধির কারণে যখন কোনো শিলার উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো খুলে যায় তখন তাকে স্বল্পমোচন বলে। প্রক্রিয়াটি লক্ষ্য করো, একই জাতীয় খনিজ দ্বারা গঠিত শিলার স্তরগুলি যদি সমকেন্দ্রিক হয় তাহলে দিনের বেলা সূর্যতাপে উপরের স্তরটি ভেতরের স্তরগুলির তুলনায় অধিক উষ্ণ ও প্রসারিত হয় এবং রাতে অধিক শীতল ও সংকুচিত হয়। দীর্ঘদিন ধরে এভাবে সংকোচন ও প্রসারণের ফলে উপরের স্তরটি পেঁয়াজের খোসার মতো খুলে যায়। এর ফলে শিলার আকৃতি গোলাকার বা উপগোলাকার হয় বলে স্বল্পমোচনকে গোলাকার বা উপগোলাকার আবহবিকার বলে। উদাহরণ, গ্রানাইট শিলায় এই আবহবিকার অধিক দেখা যায়। তামিলনাড়ুর মহাবলীপুরমের কৃষ্ণভেন্নাই পান্ধ নামক বিখ্যাত গ্রানাইট গম্বুজটি স্বল্পমোচন পদ্ধতিতে সৃষ্ট। পরের প্রশ্ন, রাসায়নিক আবহবিকার কি? সংজ্ঞা, যে প্রক্রিয়ায় বায়ুমণ্ডলের বিভিন্ন উপাদান যেমন জল, অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ও বিভিন্ন অম্লের প্রভাবে শিলার বিয়োজন ঘটে, রাসায়নিক ধর্মের পরিবর্তন ঘটে তাকে রাসায়নিক আবহবিকার বলে। এই প্রক্রিয়ায় রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শিলার মূল খনিজের ধর্ম পরিবর্তিত হয়ে অপেক্ষাকৃত দুর্বল ও ভঙ্গুর খনিজে পরিণত হয়। এই প্রকার আবহবিকারে জল ও জলীয় বাষ্পের উপস্থিতি আবশ্যক। প্রভাবিত অঞ্চল উষ্ণ আর্দ্র জলবায়ুর অন্তর্গত মৌসুমী ও নিরক্ষীয় অঞ্চলে রাসায়নিক আবহবিকারের প্রভাব সর্বাধিক। পরের প্রশ্ন, হাইড্রোলাইসিস কাকে বলে? হাইড্রোলিসিস কাকে বলে? শিলা মধ্যবর্তী খনিজ ও জলের অণুর একসঙ্গে বিয়োজন ও বিক্রিয়াকে আর্দ্র বিশ্লেষণ বলে। খনিজের ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সঙ্গে বিক্রিয়া ও আয়ন বিনিময় করে আবহবিকার ঘটায়। সাধারণত ফেলস্পার ও অভ্রের উপর এই প্রক্রিয়া বিশেষভাবে কার্যকরী হয়। পরের প্রশ্ন, শিলায় মরচে ধরে কেন? উত্তর, সাধারণত যে সমস্ত শিলায় লৌহ খনিজের পরিমাণ বেশি সেই সমস্ত শিলায় মরচে ধরার প্রবণতাও বেশি। এই সমস্ত শিলার খনিজের সঙ্গে জলের রাসায়নিক বিক্রিয়ার সময় অতিরিক্ত অক্সিজেন যুক্ত হলে জারণ বা অক্সিডেশন ঘটে। প্রথমে শিলার মধ্যে অবস্থিত লোহা অক্সিজেন দ্বারা জারিত হয়ে শিলা ফেরাস অক্সাইডে পরিণত হয়। শিলার মধ্যে কঠিন রূপে অবস্থিত এই ফেরাস অক্সাইড জলের উপস্থিতিতে অক্সিজেন দ্বারা জারিত হয়ে ফেরিক অক্সাইডে পরিণত হয়। এই ফেরিক অক্সাইড হলো মরচে। এর ফলে ওই শিলার উপর লাল, হলুদ অথবা বাদামি রঙের ছোপ সৃষ্টি হয় এবং শিলাটি ভঙ্গুর হয়ে পড়ে। ফেরাস অক্সাইড প্লাস জল যুক্ত অক্সিজেন থেকে লিমোনাইট অর্থাৎ মরচে পড়ছে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, জৈবিক আবহবিকার কি? উত্তর, সংজ্ঞা, জীবমণ্ডলের বিভিন্ন উপাদান দ্বারা যান্ত্রিক ও রাসায়নিক পদ্ধতিতে শিলা চূর্ণ বিচূর্ণ ও বিয়োজিত হলে তাকে জৈবিক আবহবিকার বলে। প্রকারভেদ, এই প্রক্রিয়া মূলত দুভাবে হয়ে থাকে। যেমন জৈব যান্ত্রিক আবহবিকার প্রক্রিয়ায় উদ্ভিদ ও মৃতভেদী প্রাণীরা শিলাস্তরকে শিথিল করে এবং শিলার বিচূর্ণী ভবনের মাধ্যমে আবহবিকার ঘটে, এবং জৈব রাসায়নিক আবহবিকার প্রক্রিয়ায় জৈব অবশেষের বিয়োজন ঘটে এবং উৎপন্ন জৈবিক অম্ল শিলার খনিজের সঙ্গে রাসায়নিক বিক্রিয়া করে শিলার আবহবিকার ঘটে। পরের প্রশ্নটি লক্ষ্য করো, টর কাকে বলে? সংজ্ঞা, আর্দ্র অঞ্চলে দারণ সমৃদ্ধ গ্রানাইট জাতীয় শিলায় আবহবিকারের ফলে সৃষ্ট ছোট ছোট গোলাকৃতি টিলার ন্যায় ভূমিরূপকে টর বলে। অর্থ, টর কথার অর্থ হিল বা রকি পিকস। সৃষ্টি, সাধারণত অন্তস্থ কঠিন শিলার চারপাশে দারণ যুক্ত অংশ যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার সম্মিলিত প্রভাবে ভঙ্গুর হয়ে পড়ে।
এই ভঙ্গুর অংশে পরবর্তীকালে অপসারিত হলে অন্তঃস্থ কঠিন শিলাটি অনুচ্চ টিলার ন্যায় দাঁড়িয়ে থেকে টর সৃষ্টি করে। বৈশিষ্ট্য: আর্দ্র ক্রান্তীয় জলবায়ু অঞ্চলে যেখানে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকার একত্রে দেখা যায় সেখানে টর দেখা যায়। এগুলি গোলাকার আকৃতির হয়, এদের উচ্চতা 6 থেকে 20 মিটার হয় এবং এগুলি বিচ্ছিন্নভাবে দাঁড়িয়ে থাকে। উদাহরণ: ছোটনাগপুর মালভূমিতে টর দেখা যায়। 10 নম্বরে নগ্নি ভবন বলতে কি বোঝো? উত্তর: নগ্নি ভবন বা ডেনুডেশন শব্দটি ল্যাটিন শব্দ ডেনুডেয়ার থেকে উদ্ভূত, যার অর্থ হল টু লে বেরি। আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবন একত্রে ক্রিয়াশীল হলে ভূপৃষ্ঠের উপরের শিলাস্তর ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয় এবং নিচের শিলাস্তরের উন্মোচন বা উন্মুক্তকরণ ঘটে। একে নগ্নিভবন বলে। নগ্নিভবন সমান আবহবিকার যুক্ত পুঞ্জিত ক্ষয় যুক্ত ক্ষয়ীভবন। সূত্র: D=W+MW+E, যেখানে D হচ্ছে ডেনুডেশন বা নগ্নিভবন, W হচ্ছে ওয়েদারিং, MEW হচ্ছে মাস ওয়াস্টিং এবং E হচ্ছে ইরোশন। উদাহরণ: যুক্তরাষ্ট্রের হেনরি পর্বত একটি নগ্নীভূত ভূমিরূপ। বৈশিষ্ট্য: নগ্নিভবন আবহবিকার পুঞ্জিত ক্ষয় ও ক্ষয়ীভবনের সম্মিলিত ফল। এর ফলে উপরের শিলাস্তরের ক্ষয় ও অপসারণ ঘটে এবং নিচের শিলাস্তর উন্মুক্ত বা দৃশ্যমান হয়। তারপরে হচ্ছে নগ্নিভবনের ফলে ভূপৃষ্ঠে নানান বৈচিত্র্যপূর্ণ ভূমিরূপ বা ভাস্কর্য সৃষ্টি হয়। মাধ্যম: নগ্নিভবনের মাধ্যমগুলি হল আবহবিকার পুঞ্জিত ক্ষয়, ক্ষয়ীভবন। পরের প্রশ্ন: মৃত্তিকা বিজ্ঞান বলতে কি বোঝো? বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি, গঠন প্রক্রিয়া, উপাদান সৃষ্টির কারণসমূহ, মাটির শ্রেণীবিভাগ, জলবায়ু ও মৃত্তিকার কার্যকারণ সম্পর্ক, মাটির পরিচর্যা প্রভৃতি বিষয় বিস্তারিতভাবে বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় তাকে মৃত্তিকা বিজ্ঞান বলে। এই বিজ্ঞানের দুটি শাখা আছে, পেডোলজি এবং এডাপোলজি। পরের প্রশ্ন: পেডোলজি কি? সংজ্ঞা: মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মাটির উৎপত্তি, ভৌত ও রাসায়নিক ধর্ম, স্তরায়ন, শ্রেণীবিন্যাস, বণ্টন, ক্ষয়, সংরক্ষণ প্রভৃতি বিষয় নিয়ে আলোচনা করা হয় তাকে পেডোলজি বলে। এই বিজ্ঞান মৃত্তিকা ভূগোলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। অর্থ: গ্রিক শব্দ পেডন থেকে পেডো শব্দটি এসেছে, যার অর্থ মৃত্তিকা, এবং লোগোসের থেকে লগি শব্দটি এসেছে, যার অর্থ আলোচনা। লোগোস থেকে লজি, অর্থাৎ পেডোলজি মৃত্তিকা সংক্রান্ত আলোচনা। পরের প্রশ্ন: পেডোজেনেসিস কি? উত্তর: রেগোলিথের সঙ্গে জল, বায়ু, খনিজ, জৈব পদার্থ ইত্যাদি মিশে বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়ার মধ্য দিয়ে সুস্পষ্ট স্তরযুক্ত মাটির সৃষ্টি হওয়ার প্রক্রিয়াকে পেডোজেনেসিস বলে। পেডোজেনেসিস সমান পেড যুক্ত জেনেসিস, মাটি যুক্ত উৎপত্তি, অর্থাৎ মাটির উৎপত্তি। পরের প্রশ্ন: এডাফোলজি কি? সংজ্ঞা: মৃত্তিকা বিজ্ঞানের যে শাখায় মৃত্তিকার গুণাবলীর ভিত্তিতে মৃত্তিকাস্থিত জীব, প্রধানত উদ্ভিদের জন্ম, বৃদ্ধি, বিকাশ, বণ্টন, সংরক্ষণ ইত্যাদি বিষয় বিজ্ঞানসম্মত আলোচনা করা হয় তাকে এডাফোলজি বলে। গুরুত্ব: এই শাখাটি প্রধানত উদ্ভিদের উৎপত্তি ও বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত। এই শাখার মাধ্যমে কিভাবে মাটির সংরক্ষণ ও পরিচর্যা করে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করা যায় তা জানা যায়। এর ধ্যান ধারণা মৃত্তিকা ভূগোল ও জীব ভূগোলের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। পরের প্রশ্ন: খনিজকরণ কাকে বলে? যে প্রক্রিয়ায় হিউমাস গঠনকারী খনিজগুলি, লোহা, ফসফরাস, ক্যালসিয়াম প্রভৃতি পুনরায় মৃত্তিকা ফিরে আসে তাকে খনিজকরণ বলে। বৈশিষ্ট্য: উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় জলবায়ুতে এই প্রক্রিয়ায় মাটির ও স্তর খনিজ সমৃদ্ধ হয়। এই প্রক্রিয়াটি হিউমিফিকেশনের বিপরীত প্রক্রিয়া। হিউমিফিকেশনের ফলে যে হিউমাস সৃষ্টি হয় তা অচিরেই বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয় এবং জল, কার্বন ডাই অক্সাইড ও হিউমাস গঠনকারী খনিজ পদার্থে রূপান্তরিত হয়ে মৃত্তিকায় ফিরে আসে। প্রভাব: খনিজকরণ প্রক্রিয়ায় মাটির ও স্তর খনিজ সমৃদ্ধ হয়। পরের প্রশ্ন: রেগোলিথ কাকে বলে? সংজ্ঞা: প্রধানত ক্রান্তীয় অঞ্চলে যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের ফলে ভূত্বকের শিলা চূর্ণ বিচূর্ণ হয়ে ভূত্বকের উপর শিথিল ও কোমল একটি আবরণ সৃষ্টি করে, একে রেগোলিথ বলে।
রেগোলিথই মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ও প্রধান শর্ত। এর সঙ্গে পরবর্তীকালে জৈব পদার্থ যুক্ত হয়ে প্রকৃত মাটির সৃষ্টি করে। অর্থ রেগোলিথ একটি গ্রিক শব্দ যার অর্থ ব্ল্যাঙ্কেট। বৈশিষ্ট্য: মাটির পৃষ্ঠস্তরে শিলা ও খনিজ বিশ্লিষ্ট হয়ে রেগোলিথ গঠিত হয়। রেগোলিথ স্তরটি মৃত্তিকাময় সমসত্ব পদার্থপুঞ্জ দ্বারা গঠিত। বিভিন্ন জৈবিক, রাসায়নিক ও জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে রেগোলিথের সূক্ষ্ম শিলাচূর্ণগুলি বিশ্লিষ্ট ও স্তরীভূত হয়ে কালক্রমে মৃত্তিকা সৃষ্টি করে। রেগোলিথে দীর্ঘ সময় ধরে জৈব বিয়োজন ঘটে, তার মধ্যে কয়েকটি স্তরের সৃষ্টি হয়। মৃত্তিকা বিজ্ঞানের ভাষায় স্তরগুলিকেই হরাইজেন বলে। উদাহরণ: পর্বতের পাদদেশীয় ঢালে সঞ্চিত ট্যালাস, স্ক্রি ইত্যাদি হল রেগোলিথ জাতীয় পদার্থ। পরের প্রশ্ন, হিউমিফিকেশন বলতে কি বোঝো? যে প্রক্রিয়ায় রেগোলিথের উপরিস্তরে কাঁচা জৈব পদার্থ রূপে সঞ্চিত জৈব দেহাবশেষ অণুজীব দ্বারা বিয়োজিত হয়ে জটিল কর্দম জাতীয় কলয়েড ধর্মী ও গঠনহীন কালো রঙের পদার্থ বা হিউমাসে পরিণত হয় তাকে হিউমিফিকেশন বলে। বৈশিষ্ট্য: এই প্রক্রিয়ায় রেগোলিথের সঙ্গে জৈব পদার্থ সময়ের স্বাভাবিক মিশ্রণ ঘটে এবং ধীরে ধীরে রেগোলিথ মৃত্তিকায় পরিণত হয়। এই প্রক্রিয়ায় সৃষ্ট মৃত্তিকা অম্লধর্মী হয়। এই প্রক্রিয়ায় সৃষ্ট মাটি পুষ্টি গুণসম্পন্ন ও উর্বর হয়। পরের প্রশ্ন, এলুভিয়েশন বলতে কি বোঝো? যে প্রক্রিয়ায় মৃত্তিকার উপরিস্তরের স্তর খনিজ ও অন্যান্য পদার্থ জলে দ্রবীভূত হয়ে বা জলের সঙ্গে ভাসমান অবস্থায় নিম্ন স্তরে স্থানান্তরিত হয় তাকে এলুভিয়েশন বলে। এই প্রক্রিয়ায় খনিজের স্থানান্তর মূলত বৃষ্টিপাতের পরিমাণের দ্বারা নিয়ন্ত্রিত হয়। এটি দুটি প্রক্রিয়া সম্পন্ন হয়, যথা যান্ত্রিক এলুভিয়েশন, মৃত্তিকার উপাদানগুলি রাসায়নিকভাবে পরিবর্তিত না হয়ে জলের সঙ্গে ভাসমান অবস্থায় স্থানান্তরিত হলে তাকে যান্ত্রিক এলুভিয়েশন বলে। রাসায়নিক এলুভিয়েশন, জৈব পদার্থ থেকে নিঃসৃত অ্যাসিড ও রাসায়নিক আবহবিকার দ্বারা মৃত্তিকার খনিজগুলি পরিবর্তিত হয়ে জলে দ্রবীভূত অবস্থায় স্থানান্তরিত হলে তাকে রাসায়নিক এলুভিয়েশন বলে। প্রভাব: মৃত্তিকার এ স্তর বা এলুভিয়াল স্তর গঠিত হয়। এই স্তরের রং হালকা হয়। খনিজহীন এই স্তরটি অম্লধর্মী হয় এবং এই স্তরটি এলুভিয়াল স্তর বা এলুভিয়েটেড স্তর নামে পরিচিত। পরের প্রশ্ন, ইলুভিয়েশন বলতে কি বোঝো? উত্তর: মৃত্তিকার উপরিস্তর থেকে জলের সঙ্গে দ্রবীভূত বা ভাসমান অবস্থায় যে সকল পদার্থ নিচের দিকে নামতে থাকলে এবং নিম্ন স্তরে সঞ্চিত হলে সেই সঞ্চয় পদ্ধতিকে ইলুভিয়েশন বলে। বৃষ্টিপাত কম হওয়ায় শুষ্ক অঞ্চলে মাত্র 50 সেমিরও কম গভীরতায় মাঝারি বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে 50 থেকে 100 সেমি এবং অধিক বৃষ্টিবহুল অঞ্চলে প্রায় 150 সেমি গভীরতায় এই স্তরটি গড়ে ওঠে। প্রক্রিয়া: এলুভিয়েশনের উপর নির্ভরশীল, তাই এলুভিয়েশনের মতোই যান্ত্রিক ও রাসায়নিক দুই প্রক্রিয়ায় এলুভিয়েশন ঘটে। প্রভাব: মৃত্তিকার বীজস্তর বা ইলুভিয়াল স্তর গঠিত হয়। এই স্তরের রং গাঢ় হয়। এই স্তরটি খনিজ সমৃদ্ধ হয়। পরের প্রশ্ন, স্থানান্তরীকরণ কাকে বলে? উত্তর: মৃৎবিজ্ঞানী সিমনসন দ্বারা চিহ্নিত মৃত্তিকা সৃষ্টির প্রাথমিক প্রক্রিয়াগুলির মধ্যে অন্যতম হল স্থানান্তরীকরণ। সংজ্ঞা: যে প্রক্রিয়ায় মাধ্যাকর্ষণ শক্তি টানে জলের সাহায্যে মৃত্তিকার উপাদানগুলি পরিলেখের গভীর অংশে স্থানান্তরিত ও সঞ্চিত হয় তাকে স্থানান্তরীকরণ বলে। কর্দম জৈব পদার্থ, হাইড্রোক্সাইড প্রভৃতি এলুভিয়েশন ও ইলুভিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে স্থানান্তরিত হয়। বিভাগ: এই প্রক্রিয়াটি দুটি পদ্ধতিতে সম্পন্ন হয়, এলুভিয়েশন ও ইলুভিয়েশন। বৈশিষ্ট্য: এটি মৃত্তিকা সৃষ্টির একটি মৌলিক প্রক্রিয়া। এই পদ্ধতিটি এলুভিয়েশন ও ইলুভিয়েশন প্রক্রিয়ার দ্বারা সংগঠিত হয়। এই পদ্ধতিতে খনিজ ও জৈব পদার্থ এক স্থান থেকে অন্যত্র পরিবাহিত ও সঞ্চিত হয়। মৃত্তিকা সৃষ্টির সুনির্দিষ্ট বা বিশেষ প্রক্রিয়াগুলি কি কি? সংজ্ঞা: ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে বিশেষ বিশেষ প্রাকৃতিক পরিবেশে জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের ভিত্তিতে একটি নির্দিষ্ট মাটি সৃষ্টির জন্য যে সুনির্দিষ্ট প্রক্রিয়া সক্রিয় থাকে তাকে মৃত্তিকা সৃষ্টির বিশেষ প্রক্রিয়া বলে।
উদাহরণ: পর্জল মাটি পর্জলাইজেশন প্রক্রিয়া, ল্যাটেরাইট মাটি ল্যাটেরাইজেশন প্রক্রিয়া, চার্নোজেম মাটি ক্যালসিফিকেশন, সোলাঞ্চক মাটি স্যালিনাইজেশন, সোলিনেট মাটি অ্যালকালাইজেশন, গ্লেই মাটি গ্লেইজেশন। পরের প্রশ্ন, সোলাম কি? সংজ্ঞা: মৃত্তিকার মূল অংশ যা উদ্ভিদকে ধারণ করে তাকে সোলাম বলে। আবহবিকারগ্রস্ত শিলাচূর্ণ বা রেগোলিথের সঙ্গে খনিজ ও জৈব পদার্থ মিশে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে উপরিভাগে যে পরিণত মৃত্তিকা স্তর গড়ে ওঠে তাকে সোলাম বলে। এক কথায় মৃত্তিকার এ ও বি স্তরকে একত্রে সোলাম বলে। অর্থ: ইংরেজি সয়েল শব্দটি এসেছে ল্যাটিন শব্দ সোলাম থেকে, যার অর্থ ভূমি বা মেঝে। বৈশিষ্ট্য: কেবল পরিণত মাটিতে সোলাম গঠিত হয়। এটি উদ্ভিদ, ছোট প্রাণী ও জীবাণুকুলের আবাসস্থল। এটি মৃত্তিকার জৈব রসায়নাগার হিসেবে কাজ করে। এই স্তরে জীবজাত ধ্বংসাবশেষ বা হিউমাস সব থেকে বেশি লক্ষ্য করা যায়। পরের প্রশ্ন, মৃত্তিকা ক্যাটেনা কাকে বলে? সংজ্ঞা: একই জলবায়ুযুক্ত অঞ্চলে ভূমি ঢালের বা পার্বত্য ঢালের শীর্ষদেশ থেকে পাদদেশ পর্যন্ত জলনিকাশি ব্যবস্থার তারতম্যের কারণে একই প্রকার মূল উপকরণ থেকে সৃষ্ট মৃত্তিকা পরিলেখের পর্যায়ক্রমিক পরিবর্তন দেখা যায়, একে মৃত্তিকার ক্যাটেনা বলে। অর্থ: ল্যাটিন শব্দ ক্যাটেনা এর অর্থ শৃঙ্খল বা চেন। এক কথায় ক্যাটেনা বলতে পাহাড়ের ঢালে মৃত্তিকা বিন্যাসের পরস্পর সংযুক্ত শৃঙ্খলকে বোঝায়। যেমন ঢালের উপর থেকে নিচ পর্যন্ত পর্যায়ক্রমে লালচে, হলদে, সবুজ, ধূসর, নীলচে ধূসর মাটি দেখা যায়। উদ্ভাবক: 1935 খ্রিস্টাব্দে অস্ট্রেলিয়ান ভূবিজ্ঞানী ডি মিলেনে প্রথম ক্যাটেনা সম্পর্কিত ধারণা প্রদান করেন। নিদর্শন: হিমালয়, রকি, আল্পস প্রভৃতি পার্বত্য অঞ্চলে এর প্রকৃষ্ট নিদর্শন দেখা যায়। পরের প্রশ্ন, হিউমাস কাকে বলে? সংজ্ঞা: বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ মৃত্তিকা মধ্যস্থিত সূক্ষ্ম জীবাণু দ্বারা বিয়োজিত হয়ে মাটির উপরের স্তরে এক ধরনের কালো রঙের জটিল জৈব পদার্থ স্তরের সৃষ্টি হয়, একে হিউমাস বলে। হিউমাস সৃষ্টির প্রক্রিয়াকে হিউমিফিকেশন বলে। বৈশিষ্ট্য: 1 নম্বরে, মাটির হিউমাসের প্রধান উপাদানগুলি হল কার্বন, অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, সালফার, ফসফরাস, লিগনিন, প্রোটিন, ফ্যাট ইত্যাদি। হিউমাস কলয়েড ধনাত্মক আয়নযুক্ত। হিউমাসের ক্যাটায়ন বিনিময় ক্ষমতা খুব বেশি। হিউমাস সমৃদ্ধ মাটির জলধারণ ক্ষমতা খুব বেশি। হিউমাস মৃত্তিকার গঠন, সচ্ছিদ্রতা, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। হিউমাস বিয়োজিত হয়ে বিভিন্ন খনিজ পদার্থ মাটিতে মেশে, তাই হিউমাস সমৃদ্ধ মাটি উর্বর হয়। পরের প্রশ্ন, হিউমাসের গুরুত্ব লেখ। উত্তর: মৃত্তিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান হল হিউমাস। মৃত্তিকায় এর গুরুত্ব নিম্নরূপ: খাদ্য ভাণ্ডার: হিউমাস উদ্ভিদের সুষম খাদ্য ভাণ্ডারে ভরপুর। এটি নাইট্রোজেন, ফসফরাস, সালফার, প্রোটিন, ফ্যাট, কার্বন প্রভৃতি পুষ্টি উপাদানে সমৃদ্ধ। পিএইচ নিয়ন্ত্রণ: হিউমাস মৃত্তিকার অম্লত্ব ক্ষারত্ব নির্ণয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। গঠন উন্নয়ন: উন্নত গঠনযুক্ত মৃত্তিকা সৃষ্টিতে হিউমাস সাহায্য করে। জলধারণ ক্ষমতা: হিউমাস সমৃদ্ধ মৃত্তিকার জলধারণ ক্ষমতা বেশি হয়। সচ্ছিদ্রতা: হিউমাস মৃত্তিকার সচ্ছিদ্রতা বৃদ্ধি করে। জীবাণুদের কার্যাবলী: হিউমাসপূর্ণ মৃত্তিকায় জীবাণুদের কার্যকলাপ বৃদ্ধি পায়। উর্বর মৃত্তিকা সৃষ্টি: মৃত্তিকাস্থিত হিউমাস রূপান্তরিত হয়ে বিভিন্ন খনিজ পদার্থ মাটিতে মিশে যায়। এই খনিজ সমৃদ্ধ মাটি অত্যন্ত উর্বর হয়। পরের প্রশ্ন, পেট কি? সংজ্ঞা: প্রাকৃতিক সংযোজনের মাধ্যমে মাটির প্রাথমিক কণাগুলি একত্রিত হয়ে যে গুটি তৈরি করে তাকে পেট বলে। বিশেষত পেট হল মাটি গঠনের একটি একক। ইউএস সয়েল সার্ভে স্টাফ 1960 খ্রিস্টাব্দে পেট নামকরণ করেন। পরে পেডন কি? সংজ্ঞা: প্রাকৃতিক প্রক্রিয়ায় সৃষ্ট পৃথক সত্তা বিশিষ্ট ত্রিমাত্রিক মাটির গঠনের এককে পেডন বলে। অর্থ: গ্রিক শব্দ পেডন এর অর্থ মাঠ। বৈশিষ্ট্য: পেডনের আয়তন 1 বর্গমিটার থেকে 10 বর্গমিটার পর্যন্ত হয়। এগুলি নির্দিষ্ট দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতাযুক্ত
এদের আকৃতি প্রিজমের মতো ও স্তম্ভাকার। এগুলির সমসত্ব। একই বৈশিষ্ট্যযুক্ত অনেকগুলি পেডন পরস্পরের সঙ্গে সংঘবদ্ধভাবে অবস্থান করে পলিপেডন গঠন করে। পেডনের জৈব পদার্থ সমৃদ্ধ উপরি অংশকে এপিপেডন বলে। পরের প্রশ্ন, এন্ডোডায়ানামোমরফিক মাটি কাকে বলে? সংজ্ঞা: মাটি সৃষ্টির প্রাথমিক পর্যায়ে জনক শিলার উপর নির্ভর করে যে অসম্পূর্ণ স্তরায়নযুক্ত অপরিণত মাটি গড়ে ওঠে তাকে এন্ডোডায়ানামোমরফিক মাটি বলে। বৈশিষ্ট্য: এই মাটির পরিলেখ অস্পষ্ট, আদি শিলার চিহ্ন স্পষ্ট। এই মাটি অনুর্বর প্রকৃতির। এই মাটি খুব কম স্থানে দেখা যায়। উদাহরণ: রেঞ্জিনা, লিথোসোল, রেগলসোল প্রভৃতি। পরের প্রশ্ন, এক্টোডায়ানোমরফিক মাটি কাকে বলে? সংজ্ঞা: জলবায়ুর সর্বাধিক প্রভাবে যে পরিণত মৃত্তিকার সৃষ্টি হয় তাকে এক্টোডায়ানোমরফিক মাটি বলে। বৈশিষ্ট্য: এই মাটি সুস্পষ্ট পরিলেখযুক্ত হয় এবং পরিণত হয়। এই মাটি উর্বর প্রকৃতির। এই মাটি পৃথিবীর সর্বত্রই দেখা যায়। উদাহরণ: চার্নোজেম, পর্জল, ল্যাটেরাইট প্রভৃতি। এই ভিডিওর লাস্ট প্রশ্ন, পেডোক্যাল মাটি কাকে বলে? সংজ্ঞা: শুষ্ক জলবায়ু অঞ্চলে বাষ্পীভবনের পরিমাণ অধিক হওয়ার কারণে মৃত্তিকা স্তরের নিচের দিক থেকে চুন অর্থাৎ ক্যালসিয়াম কার্বনেট এবং লবণ উপরের দিকে উঠে এসে যে মাটি গঠন করে তাকে পেডোক্যাল মাটি বলে। অর্থ: পেড শব্দের অর্থ মৃত্তিকা এবং ক্যাল শব্দের অর্থ চুন। নামকরণ: মার্কিন মৃত্তিকা বিজ্ঞানী মারবাট এই শ্রেণীর মৃত্তিকার নামকরণ করেন। উদাহরণ: চার্নোজেম, চেস্টনাট ইত্যাদি। সম্পূর্ণ ভিডিওটি দেখে আমার চ্যানেলের পাশে থাকার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।